হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল উপন্যাসে গল্পের সাথে গল্পের সুরে। আসুন আমরা সুরে সুরে শুরু করি আমাদের প্রথম পর্ব, বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি আপনি কোথায়। মিসির আলি অবাক হয়ে কুয়াশা দেখছেন। কুয়াশা দেখে অবাক বা বিস্মিত হওয়া যায় না, তিনি হচ্ছেন, কারণ কুয়াশা এক জায়গায় স্থির হয়ে নেই, সে জায়গা বদল করছে। তার সামনে মাঝারি সাইজের আম গাছ, কুয়াশায় গাছ ঢাকা, ডালপালা পাতা কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে গেল, আম গাছ দেখা গেল। সে কুয়াশায় ভর করল পাশের একটা গাছকে, যে গাছ তিনি চেনেন না। বাতাস কুয়াশা ছড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, এই যুক্তি মেনে নেওয়া যাচ্ছে না। বাতাস বইলে তিনি টের পেতেন শীতের বাতাস শরীরে কাঁপন ধরায়। এই কুয়াশা ইংরেজি কি ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? শহরের ধুলি ময়লার গায়ে চেপে যে কুয়াশা নামে, তাকে কি বলে? স্মোক। মিসির আলি বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন, তার পায়ে উলের মোজা, শিশিরে মোজা ভিজে যাচ্ছে। তাতে লুইস আল্টারমিয়ারের নামের এক ভদ্রলোকের বই, নাম পয়েমস। বইয়ের পাতাও শিশিরে ভিজে উঠছে। তিনি কৈলাটি নামের এক গণ্ডগ্রামে গত 2 দিন ধরে বাস করছেন। এখন বসে আছেন দোতলা এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়ি কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমেই তার গায়ে রোদ পড়বে। সূর্য উঠছে না। তার চা খেতে ইচ্ছে করছে, তাকে চা দেয়া হচ্ছে না। তার জন্যে টাটকা খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের হেডমাস্টার তরিকুল ইসলাম MA BT বলেছেন, খেজুরের রস 1 গ্লাস খাবার পর চা দেয়া হবে, তার আগে না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। তরিকুল ইসলাম এই মুহূর্তে মিসির আলি আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠা রান্না হচ্ছে, তিনি পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করছে। গতকাল দুধ পিঠা হয়েছিল, দুধ কি কারণে ছানা ছানা হয়ে গেল। মেহমানের সামনে বেইজ্জতি ব্যাপার। ঢাকার মেহমানকে একদিনও ভালো মতো পিঠা খাওয়ানো যায়নি। এর চেয়ে দুঃখের ব্যাপার কি হতে পারে? গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে নাপিতরা, তারপরে স্কুল শিক্ষকরা। তরিকুল ইসলাম কথা বলাই শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন। তিনি সারাক্ষণই কথা বলেন। কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামান না। এখন তিনি কথা বলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী সালেহা মাথায় ঘোমটা দিয়ে পিঠা বানাচ্ছেন। তিনি চুলার আগুনের পাশে হাত মেলে কথার তুফান মেল চালাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের গ্রামের একজন সিনিয়র মহিলা, তুমি পিঠা বানাতে পারো না, এটা কত বড় দুঃখের কথা তা কি জানো? এটা হলো ক্লাস 3 পরীক্ষায় ফেল করার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠা খাওয়াতে পারবো না, কি আফসোস। আরেক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার খোঁজ নাই। সে মনে হয় খেজুর গাছে জুড়ে বসে আছে, কাটার ভয়ে নামতে পারছে না। এদের সকাল বিকাল থাপড়ানো দরকার। বদমাইশের ঝাড়, কামের মধ্যে নাই আকামে আছে। মিসির আলি হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসের দিকে তাকিয়ে আছেন। এত বড় গ্লাস যে এখনো বাংলাদেশে আছে তা তিনি জানতেন না। পুরো 1 জগ পানি এই গ্লাসে ধরবে, তারপরেও গ্লাস ভরবে না, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তরিকুল ইসলাম বললেন, 1 চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফু দিয়ে ফেনা সরান, তারপর চুমুক দেন। অবশ্যই ফেনারও আলাদা স্বাদ আছে। মিসির আলি ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীর গুলে উঠল, অতিরিক্ত মিষ্টি, বাসি ফুলের গন্ধের মতো গন্ধ। গ্লাসে দ্বিতীয় চুমুক দেবার প্রশ্নই ওঠে না। তরিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন, অমৃত না? রস আগুনে জাল দিয়ে ঘন করে বিকেলে 1 গ্লাস দেব, দেখবেন কি অবস্থা। খেজুর গুড়ের গন্ধ ছাড়বে, মোহিত হয়ে যাবেন। গ্লাস নিয়ে বসে আছেন কেন, চুমুক দিন। মিসির আলি দ্বিতীয় চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না, তা তিনি কিভাবে বলবেন বুঝতে পারছেন না। না বলতে পারা মস্ত বড় গুণ। মিসির আলি এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারো মুখের উপরেই না বলতে পারেন না। তরিকুল ইসলাম বললেন, রসটা 1 চুমুকে নামিয়ে দেন, আমি চা নিয়ে আসছি, গরম গরম চা খান।
ঠান্ডার পর গরম চার তুলনা হয় না। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠা তৈরিতে সামান্য সমস্যা হচ্ছে। যাই, চা নিয়ে আসছি। মিসির আলি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্র মিসির আলি হাতের গ্লাসের রস উল্টে দিলেন। তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছে করছে। ছায়া ঢাকা, ঘুঘু ডাকা। গ্রাম তেমন পছন্দ হচ্ছে না। শহরবাসী হাওয়ায় এই এক সমস্যা। ভোরবেলা চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে বই পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে শহরের অনেক সুযোগ সুবিধাই আছে। আধুনিক ধাঁচের দোতলা পাকা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি জ্বলে এবং টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলি অবাক হয়েছিলেন। তরিকুল ইসলামের কথাই অবাক ভাব দূর হল। এই সব আমার ছেলের করা। সে ইঞ্জিনিয়ার, জার্মানির এক ফার্মে কাজ করে। বাড়ি ঘর সব তার বানানো। তবে আপনার কাছে হাত জোর করছি, ছেলের কি নাম জিজ্ঞেস করবেন না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে এই বাড়িতে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার নাম উচ্চারণ করবে, তার মুখ দর্শন করব না। মিসির আলি বললেন, ছেলে এপ্রিল মাসের 7 তারিখ বিদেশে বিয়ে করেছে এই জন্যে? তরিকুল ইসলাম অবাক হয়ে বললেন, আপনার অসম্ভব বুদ্ধি। ঠিকই ধরেছেন, ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে। কত বড় স্পর্ধা! দেশে থাকলে বাটা কোম্পানির জুতা দিয়ে পিটাতাম। আফসোস দেশে নাই, তার দেশে ফেরার উপায়ও নাই। আমি চিঠি লিখে জানিয়েছি যেদিন যে সে আসবে সেদিন আমি এবং আমার স্ত্রী কাঁঠাল গাছে দড়ি ঝুলিয়ে ফাঁস নেব। মিসির আলিকে থাকার জন্য দোতলার বড় একটা ঘর দেয়া হয়েছে। ঘরে লাগোয়া দক্ষিণমুখী বারান্দা। বারান্দায় ইজি চেয়ার পাতা। বারান্দা থেকে দূরের নদী দেখা যায়। নদীর নাম রায়না। বারান্দা ঘেঁষে বিশাল এক কদম গাছ। গাছ ভর্তি বলের মতো ফুল। কদম বর্ষার ফুল। শীতকালে কদম গাছে শত শত ফুল ফুটবে ভাবাই যায় না। মিসির আলির ধারণা গাছটার জিনে কোনো গন্ডগোল হয়েছে, যে কারণে তার সময়ের টাইম টেবিল এলোমেলো হয়ে গেছে। অনেক পশু পাখির ক্ষেত্রেই এরকম হয়। মিসির আলি যখন ঢাকার ঝিকাতলায় থাকতেন তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি। বসন্তকালে ডাকাডাকি করে গরমের সময় তার হিমালয় অঞ্চলে চলে যাবার কথা। সে থেকে গিয়েছে এবং তার অবস্থান জানানোর জন্যে গরমকালে ডাকাডাকি করছে। এই কদম গাছটাও হয়তো টাইম টেবিল নষ্ট হওয়া গাছ। অবশ্যই এমনও হতে পারে যে এই কদম অন্য কোনো ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটির টমেটো গাছ পাওয়া যাচ্ছে। টমেটো গরমকালে ফলে। মিসির আলি রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন। মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলির কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের এই বাড়িতে থাকতে আসার কারণ এক পাতার একটা চিঠি। চিঠিটা তার ছাত্রের লেখা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিন। আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রের নামই মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেওয়া অর্থহীন। তারপরেও নাম বলছি। আমার নাম ফারুক। একটা সরকারি কলেজে সাইকোলজি পড়াই। আপনি সারা জীবন অতি প্রাকৃতিক সন্ধান করেছেন। অবিশ্বাস্য সব ঘটনার বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্ভূত করার চেষ্টা করেছেন লজিক ব্যবহারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করেছি এবং এখনও করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছু ব্যাপারের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি। হাত জোর করছি, কৈলাটি নামের একটা গ্রামের হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটাতে। উনি আমার শ্বশুর। সরল ধরনের মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি বেশি বলেন, এটা একটা বড় সমস্যা। আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটি তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন আর একসঙ্গে বাস করছি না, থাকছি আলাদা। তবে আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, হবার কোনো সম্ভাবনাও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পোস্ট অফিস বয়েলবাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে, আজ 3য় দিনের শুরু। মিসির আলি কোনো অতিপ্রাকৃতের সন্ধান পাননি। কুয়াশায় ঢাকা গ্রাম। সন্ধ্যা হতেই মশার গুনগুন।
গাঢ় পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস, গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সে হাওয়া আটকাতে পারে না। ঘুমোতে যাবার আগে আগে তরিকুল ইসলাম গরম পানি ভর্তি দুটো বোতল লেপের নিচে রেখে যান। তাতে ঠান্ডা লেপের ভেতর ঢোকার প্রক্রিয়া খানিকটা সহনীয় হয়। তরিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি চপচপ পোলাও খেতে হচ্ছে। মিসির আলি কয়েকবারই জানিয়েছেন পোলাও খাদ্যটি তার অপছন্দের। তিনি ডাল ভাত দলের মানুষ। তরিকুল ইসলাম চোখ কপালে তুলে বলেছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো এটা কি বললেন? ভাই, আমি পোলাও খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না, ডাক্তারের নিষেধ আছে। ডাক্তারের নিষেধ থাকলে কিছু করার নেই। পোলাওয়ের চালের ভাত করব, তবে সঙ্গে পোলাও থাকবে, শোভা হিসেবে থাকবে। চায়ের চামচে 1 চামচ হলেও খাবেন। মিসির আলি চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। আদরকেও যে কেউ অত্যাচারে পরিণত করতে পারে, মিসির আলির এই অভিজ্ঞতা ছিল না। সূর্য উঠেছে। সূর্যের প্রথম আলো গায়ে মাখতে ভালো লাগছে। তরিকুল ইসলাম চা দিয়ে গেছেন। এই চায়ের কাপও গ্লাসের মতো জাম্বো সাইজ, ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিক আছে। এটা বিস্ময়কর ব্যাপার। গ্রামের মানুষরা চায়ে চিনি বেশি খেতে পছন্দ করে। চায়ের উপর ভাসন্ত স্বর থাকাকে তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তরিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তার দেরি হবে ভাই সাহেব। নতুন চালের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠা হবে, আগের গুলি ফেলে দিতে হয়েছে। মিসির আলি বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়ে পাতলা দুটো রুটি আমার জন্য যথেষ্ট। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি রুটি? এর চেয়ে আমার গালে একটা থাপ্পড় মারেন। মিসির আলি বললেন, ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাওয়াবো, বিলের চিতল। শীতকাল তো তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্না বান্নায় বড়ই আনাড়ি। একবার 13 কেজি একটি বোয়াল মাছ এনেছিলাম, 1 পিস মুখে দিতে পারি নাই। এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো নোনা ইলিশ। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথা ঠিক নাই, ও রাঁধবে কি? 2-3 দিন এক নাগার দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছু খায় না, পানিও না, তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করেছিল? হ্যাঁ, 3 দিন ধরে দরজা বন্ধ। হিসাব মতো আজ দরজা খোলার কথা, দরজা খুললে আপনার কথা বলবো। মিসির আলির সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন দরজা বন্ধ করে আছে, তার বাবা মার এই কারণে অস্থির থাকার কথা। তরিকুল ইসলামের বা তার স্ত্রীর চোখে মুখে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। তারা দুজনেই মেহমানের যত্ন নিয়ে অস্থির। এমন কি হতে পারে? মেয়ের পাগলামি দেখে দেখে তারা অভ্যস্ত? কোনো বাবা মায়ের সন্তানের অস্বাভাবিকতায় অভ্যস্ত হবেন না। মিসির আলি খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের না পালক কন্যা? তরিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই, আপনার বুদ্ধি মারাত্মকের উপরে। মেয়েটা যে আমার নিজের না এই খবর কেউ জানে না, আমার জামাইও জানে না। জানানো উচিত ছিল, জানাই নাই। পালক কন্যা কেউ বিয়ে করে না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে জানায়নি। গ্রামের লোকদের তো জানার কথা, কেউ জানে না। কেউ জানে না, সেটা একটা ইতিহাস, পরে আপনাকে বলবো। ভাই সাহেব, আমি পিঠার আয়োজন দেখি, আপনি চা খান। হলুদ রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি উড়াউড়ি করে শীত কাটাচ্ছে। পক্ষী সমাজে কেউ একা থাকে না, সবারই সঙ্গী থাকে। এই পাখিটা একা কেন? তার সঙ্গী কি কাছে কোথাও বসে আছে? মিসির আলি হলুদ পাখির সঙ্গী খুঁজতে ঘাড় ফেরাতেই এক তরুণীকে দেখলেন। সে এসে মিসির আলির পা ছুঁয়ে কদমবুসি করল, নরম গলায় বলল, স্যার, আমি আয়না। মেয়েটির পরনে সাধারণ একটা সুতি শাড়ি, প্রচণ্ড শীতে খালি পা, গায়ে চাদর নেই। মিসির আলি কিছু সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিকে এই পৃথিবীর মেয়ে বলে মনে হচ্ছে না।
মনে হচ্ছে অন্য কোনো ভুবনের। পৃথিবীর কোনো মেয়ে এত রূপ নিয়ে জন্মায় না। মিসির আলি বললেন, আয়না কেমন আছো? ভালো আছি চাচা। আমি তোমার স্বামীর এক সময়কার শিক্ষক। চাচা, আমি জানি। অনেক আগে আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল, আটকা পড়ে গিয়েছিলাম। কোথায় আটকা পড়ে গিয়েছিলে? আয়না হাসলো, জবাব দিল না। খালি পায়ে হাঁটছ, শীত লাগছে না? শীত লাগছে, বাইরে এত ঠান্ডা বুঝতে পারিনি। ঘরে যাও, পায়ে স্যান্ডেল পরো, গায়ে চাদর দাও। জি আচ্ছা চাচা, পরে আপনার সঙ্গে কথা হবে। আয়না চলে যাচ্ছে। মিসির আলি তাকিয়ে আছেন। তিনি চোখ ফেরাতে পারছেন না। শীতের কুয়াশা ঢাকা সকাল, লম্বা লিচির হলুদ পাখি, কিন্নুরের মতো এক তরুণী, সব মিলিয়ে মিসির আলির মনে ঘোরের মতো তৈরি হলো। সকালের নাস্তা তৈরি হয়েছে, শুধু ভাপা পিঠা না, পরোটা আছে। পরোটার সঙ্গে ঝালমুরগির মাংস এবং ছিটা পিঠা। মিসির আলি সকালে মিষ্টি খেতে পারেন না, বাধ্য হয়ে তাকে পিঠা খেতে হচ্ছে। এত আয়োজন করে পিঠা তৈরি হয়েছে, খাবেন না বলাটা অন্যায় হবে। মিসির আলি নিজেকে জাপানি জাপানি মনে হচ্ছে। জাপানিরা না বলতে পারেন না, এমনই লাজুক জাতি। তবে সম্প্রতি একটা বই জাপান থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের শিরোনাম জাপানিরা এখন না বলা শিখেছে। বইটা জোগাড় করে পড়তে পারলে ভালো হতো। ভাই সাহেব, পিঠা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ। আপনার খাওয়া দেখে তো সেরকম মনে হচ্ছে না। একটা পিঠা নিয়ে বসে আছেন। মিনিমাম 3টা পিঠা শেষ করার পর পরোটা মাংস। মিসির আলি খাদ্য আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, আপনার মেয়ে আয়নার সঙ্গে ভোরবেলায় দেখা হয়েছে, অতি রূপবতী মেয়ে। তারিকুল ইসলাম বিস্মিত গলায় বললেন, রূপবতী? আমি এমন রূপবতী মেয়ে দেখিনি। গায়ের রং দুধে আলতাই। তরিকুল ইসলাম বললেন, অন্য কাউকে দেখেন নাই তো ভাই সাহেব? আমার মেয়েটা তো কালো। কালো? জি, বেশ কালো। তাহলে অন্য কাউকেই দেখেছি, কিংবা চোখে ভুল দেখেছি, কারণ মেয়েটা বলেছে সে আয়না। কেউ কি আপনার সঙ্গে ফ্যাজলামি করছে? ফ্যাজলামি কি করবে? ফ্যাজলামি করার মতো মেয়ে তো এই গ্রামে নাই। আচ্ছা, আমি দেখি আয়না ঘর থেকে বের হয়েছে কিনা। বের হলে নিয়ে আসছি। তরিকুল ইসলাম আয়নাকে নিয়ে ফিরলেন। কালো একটা মেয়ে, সাধারণ চেহারা, নাক মোটা, গালের হনু সামান্য উঁচু হয়ে আছে। তরিকুল ইসলাম বললেন, তোর জামাইয়ের শিক্ষক, কদমবুসি কর। আয়না স্পষ্ট গলায় বলল, একবার কদমবুসি করেছি বাবা, সকালে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তোমরা স্যারকে একগাদা পিঠা দিয়ে বসিয়ে রেখেছো কেন? স্যার নাস্তায় মিষ্টি খেতে পারেন না, মাংস পরোটা দাও। এখন থেকে স্যারের খাবার দাবারের সব দায়িত্ব আমার। আয়না পরোটা এবং মাংসের বাটি নিয়ে মিসির আলির সামনে দাঁড়ালো। মিসির আলি আচমকা ধাক্কার মতো খেলেন। ভোরবেলায় দেখা সেই মেয়ে, গায়ের রূপ জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ছে। বড় বড় কালো চোখ, সেই চোখে পাপড়ির ছায়া, অভিমানী পাতলা ঠোঁট। মিসির আলি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় ভ্রান্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সামনে দাঁড়ানো মেয়েটি কি রক্তমাংসের মানুষ, নাকি মায়া? বাস্তব জগতের পুরোটাই মায়া। একটাই সমস্যা, মায়া ধরার কোনো পথ নেই। আইনস্টাইনের কথা, অতি বাস্তববাদী বিজ্ঞানীর পরাবাস্তব উক্তি। আয়না বলল, স্যার পরোটা দেই? মিসির আলি বললেন, দাও। তরিকুল ইসলাম বললেন, তোর স্যার বলছিলেন তোর মতো রূপসী মেয়ে তিনি নাকি দেখেন নাই। আয়না বলল, স্যার আমাকে আদর করে বলেছেন। আদর করে আমরা ভালো ভালো কথা বলি। তরিকুল ইসলামের স্ত্রী সালেহা বললেন, কেউ কেউ স্যারের মতো বলেন। ভিন গ্রামের এক ফকির নিয়ে এসে তোকে দেখে রাজরানী রাজরানী বলে কত হইচই শুরু করলো, মনে নাই? আয়না বলল, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বলেছে মা। ফকিরনিরা খুব চালাক হয়, কি বললে কে খুশি হবে সেটা জানে। মিসির আলি নিঃশব্দে নাস্তা শেষ করলেন। চলে গেলেন নিজের ঘরে সামনের বারান্দায়। চাটা আলাদা খাবেন। তার নিজের মাথা খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো ভাবটা দূর করতে হবে। আয়না এলো চা নিয়ে, তার সামনে বসল। মিসির আলি তাকালেন আয়নার দিকে। তাকে সাধারণ দেখাচ্ছে। গায়ের রং কালো, চাপা নাক, মোটা ঠোঁট, থুতনিতে আঁচলির মতো আছে। থুতনির আঁচিল আগে লক্ষ্য করেননি।
কোনো অর্থেই এই মেয়েকে রূপবতী বলা যাবে না। তাহলে সমস্যাটি ঠিক কোন জায়গায়? দেখার ভুল? আলো ছায়ার কোনো খেলা? প্রকৃতির নানান খেলা খেলে, আলো ছায়ার খেলা তার একটি। তবে প্রকৃতি প্রশ্নের ঊর্ধ্বে না, তাকেও প্রশ্নের জবাব দিতে হয়। মিস স্যার কি চিন্তা করছেন? মিস আলি হেসে বললেন, তেমন কিছু চিন্তা করছি না। স্যার, আমার নামটা সুন্দর না? আয়না। খুব সুন্দর না। এই নাম কেন রাখা হয়েছে জানেন? ছোটবেলায় আমার খুব আয়নাবৃত্তি ছিল। সারাক্ষণ আয়নায় নিজেকে দেখতাম। মনে করুন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাতে একটা আয়না ধরিয়ে দিলেই আমি চুপ। মিসির আলি বললেন, আয়নাবৃত্তি কি এখন নেই? না, এখন আছে আয়না ভীতি। আমার ঘরের আয়না কালো পর্দায় ঢাকা। কতদিন যে আয়নায় নিজের মুখ দেখি না। মিসির আলি বললেন, মনে হচ্ছে আয়না নাম তোমাকে পরে দেয়া হয়েছে। তোমার আসল নাম কি? কুলসুম। তোমার স্বামী তোমাকে কি নামে ডাকে, কুলসুম না আয়না? সে কুলসুম নামের লটা ফেলে দিয়ে কুসুম ডাকে। তবে বিয়ের কাবিননামায় আমার নাম কুলসুম থাকলেও আমি সিগনেচার করেছি আয়না নাম। আয়না তোমার খুব পছন্দের নাম? জি। তোমার রূপ সম্পর্কে তোমার কি ধারণা? তুমি অতি রূপবতীদের একজন, না সাধারণ বাঙালি তরুণীদের একজন? আয়না এই প্রশ্নের জবাব দিল না, হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে প্রশ্ন শুনে সে মজা পাচ্ছে। মিসির আলি বললেন, প্রশ্নটার জবাব দাও। দিতেই হবে? দিতে না চাইলে দেবে না। তোমার রূপ সম্পর্কে তোমার স্বামীর কি ধারণা? আয়না নিচু গলায় বলল, বাসর রাতে সে আমাকে দেখিয়ে মুগ্ধ হয়েছিল। ভোরবেলায় হতভম্ব। এখনো সে মাঝে মাঝে মুগ্ধ হয়, মাঝে মাঝে হতভম্ব হয়। তাতে তুমি মজা পাও? পাই। এই মুহূর্তে আমি একটা সংখ্যা ভাবছি। সংখ্যাটা কত? 8। একটা পাখির কথা ভাবছি। পাখিটার নাম কি? স্যার, আপনি দুটো পাখির কথা ভাবছেন, একটা ঘুঘু আর একটা কোকিল। একটা কোকিল গরমের সময় ডাকতো। সে পাখিটা কেন হিমালয়ে যাচ্ছে না সেটা চিন্তা করছেন। এখন আবার অন্য একটা পাখির কথা ভাবছেন, হলুদ পাখি, লম্বা লেজ, একা থাকে। তুমি কি সবার চিন্তা বুঝতে পারো? পারি, কিন্তু বোঝার চেষ্টা করি না। মানুষের বেশিরভাগ চিন্তাই কুৎসিত। মিসির আলি বললেন, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? আয়না বলল, স্যার, সাহায্য করব। আমি নিজেও বুঝতে চাই। আপনার ছাত্রও বুঝতে চেষ্টা করেছিল। সে আমার বিষয়ে অনেক কিছু খাতায় লিখে রেখেছে। খাতাটা আমার কাছে, আপনি পড়তে চাইলে আপনাকে দেব। পড়তে চান? চাই। তুমি নিজে কি তোমার বিষয়ে কিছু লিখেছ? ডায়েরি জাতীয় লেখা? লিখেছি, তবে আপনাকে পড়তে দেব না। তোমার স্বামীকে পড়তে দিয়েছিলে? না। স্যার, আপনার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে, চা নিয়ে আসি? চায়ের সঙ্গে সিগারেট ধরাতে ইচ্ছে করছে। সিগারেট তো আপনার সঙ্গে নেই, সিগারেট আনিয়ে দেই? দাও। কোন ব্র্যান্ডের সিগারেট আনবো? মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। কোন ব্র্যান্ডের সিগারেট আনবে তা তুমি জানো, কেন জিজ্ঞেস করছো? আয়না হাসি মুখে উঠে গেল। মিসির আলি তাকিয়ে আছেন নদীর দিকে। নদীর নাম রায়না। একসময় নাকি প্রমত্তা ছিল, স্টিমার যাওয়া আসা করত। এখন মরতে বসেছে। মৃত্যু সবার জন্যই ভয়ঙ্কর। নদীর নাম রায়না, সে কোথাও যায় না, সমুদ্রকে পায় না। মিসির আলি নড়ে চড়ে বসলেন। তার মাথায় ছড়া পাঠ হচ্ছে, পাঠ করছে আয়না নামের মেয়েটি। এর মানে কি? জীবনে প্রথম মিসির আলি হতাশ এবং পরাজিত বোধ করলেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে একটা বিখ্যাত লাইন লিখেছিলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফেটেড। লাইনটা ভুল। মানুষকে অসংখ্য বার পরাজিত হতে হয়, এটাই মানুষের নিয়তি। পরাজিত হয় না পশুরা। এটাও বোধহয় ঠিক না, পশুরাও পরাজিত হয়। সিংহ এবং বাঘের যুদ্ধে একজনকে লেজ গুটিয়ে পালাতে হয়। স্যার, আপনার চা, সিগারেট। আয়না চেয়ারে বসতে চাচ্ছিল। মিসির আলি বললেন, আয়না, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকবো। আপনি কি আমার উপর রাগ করেছেন? না। আপনার ছাত্র সবসময় বলতো, আপনার মতো বুদ্ধিমান মানুষ সে জীবনে দেখেনি। আপনাকে আমার দেখার শখ ছিল।
আয়না, পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন না। স্যার, চা শেষ করে আপনি নদীর পাড়ে ঘেঁষে হাঁটতে যান, আপনার ভালো লাগবে। একটা পুরানো বটগাছ আছে, সেখানে বসার জায়গা আছে। আমি ফ্ল্যাক্স ভর্তি করে চা দিয়ে দেব। থ্যাংক ইউ, এখন যাও। স্যার, যাচ্ছি। একটা কথা বলে যাই, পরাজিত হবার মধ্যেও কিন্তু আনন্দ আছে স্যার। পরাজয়ের আবার আনন্দ কি? অবশ্যই পরাজয়ের আলাদা আনন্দ আছে। আনন্দ আছে বলেই প্রকৃতি আমাদের জন্য পরাজয়ের ব্যবস্থা রেখেছে। মৃত্যু একটা পরাজয়, সেখানেও আনন্দ আছে, সমাপ্তির আনন্দ। তুমি পড়াশোনা কতদূর করেছ? বিএ পাশ করেছি। আপনার ছাত্রীর খুব ইচ্ছা ছিল আমি এমএ পাশ করি, আমার ইচ্ছা হয়নি। স্যার, যাই, আপনি সিগারেট ঠোঁটে নিন, আমি ধরিয়ে দেব। মিসির আলি সিগারেট নিলেন, আয়না ধরিয়ে দিল। আয়নার চোখ আনন্দে ঝলমল করছে। হলুদ রঙের লম্বা লেজের পাখিটা বারান্দার রেলিংয়ে বসছে। রেলিংয়ে পাখিটা বসানোর পেছনে কি আয়না মেয়েটার কোনো হাত আছে? কাক এবং চড়ুই ছাড়া আর কোনো পাখি তো মানুষের এত কাছে আসে না। বনের এই অজানা পাখি এত কাছে এসেছে কেন? আয়না। জি স্যার। এখন কি ভাবছি বলো? আয়না কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলতে পারছি না স্যার, খুবই অবাক হচ্ছি। মিসির আলি বললেন, তুমি যাতে আমার মাথার ভিতর ঢুকে পড়তে না পারো তার একটা কৌশল বের করেছি। কৌশলটা কাজ করেছে। আয়না বলল, কৌশলটা কি? মিসির আলি বললেন, কৌশল তোমাকে জানানো ঠিক না, তারপরেও জানাচ্ছি। আমার হাতের কবিতার বইটার নাম উল্টো করে বারবার পড়ছিলাম। বইটার নাম পোয়েমস। আমি উল্টো করে পড়ছি SMEOP, SMEOP। ব্রেইনে অর্থহীন শব্দ বারবার বলে জট পাকিয়েছি। মনে হয় এটাই কাজ করেছে।